দর্শক, স্বাগত আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক বিষয়াদি এবং দিনের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করি। আজ আলোচনার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি নেতা জনাব বিএনপির যুগ্ম মহাসচিব জনাব ইমরান সালে প্রিন্স, আছেন সিনিয়র সাংবাদিক জনাব সোরাব হাসান। স্বাগত আপনাদের দুইজনকেই। জনাব ইমরান সালে প্রিন্স, আমরা শুরুতেই বলছিলাম যে দিনের ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আমরা এই অনুষ্ঠান আলোচনা করি। আপনি জানেন যে চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া বাংলাদেশ সময় দুপুরে লন্ডন পৌঁছেছেন এবং সেখানে দুপুর 3:30টার দিকে উনি লন্ডন পৌঁছান এবং হিথ্রো বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার বড় ছেলে জনাব তারেক রহমান এবং তার নাতি এবং পুত্রবধূ সহ অন্যান্যরা তাকে স্বাগত জানান। এবং আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়েছে সেই মা এবং ছেলের সেই মিলনের দৃশ্য। শুনতে চাই ওনার অসুস্থতা নিয়ে যাত্রা হলেও এই যাত্রাটা, এই বিদেশ যাত্রাটার অনেক তাৎপর্য বহন করছে। শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার শ্রদ্ধেয় সৌরভ ভাইকেও স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি যেই প্রস্তুতি অবতারণা করেছেন, এটা টক অফ দ্য কান্ট্রি যদি বলা হয় তার থেকে কমই বলা হবে। এটা কোনো কোনো ক্ষেত্রে আমাদের সাবকন্টিনেন্টে এটা আলোচ্য বিষয়, এবং আজকে দেশি বিদেশি সকল সংবাদ গণমাধ্যমে এই বিষয়টি এসছে। দীর্ঘ প্রতীক্ষার পর বা অবসান হয়ে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি তার চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন। আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়ার উপর যে দমন, নিপীড়ন, নির্যাতন, তার অধিকার হরণ থেকে শুরু করে এমন কিছু নাই যেটা করে নাই, এবং উনি একজন মজলুম জননেত্রী হিসাবে, দেশনেত্রী হিসাবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছেন। এই সমসাময়িক সময়ে সারা বিশ্বে ওনার মতো এরকম মজলুম নেত্রী আর খুঁজে পাওয়া যাবে না বর্তমান সময়ে আর কি। তো ফ্যাসিবাদের অবসানের পর আপনারা জানেন স্বাভাবিকভাবে তিনি অসুস্থ, ওনার সুচিকিৎসার প্রয়োজন। তারপর বলে রাখি যে আওয়ামী লীগ আমলে তার বিরুদ্ধে যে একটা ফরমাইশি সাজা দেওয়া হলো, সেই সাজা উনি প্রায় 25 মাস তাকে জেলে থাকতে বাধ্য করা হয়েছে। তার জামিনের অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছিল, আওয়ামী লীগ সরকার কেড়ে নিয়েছিল। এদেশে চোর, বাটপার, দুর্নীতিবাজ, খুনি সবার জামিন হয়, বেগম খালেদা জিয়ার মতো নেত্রীর জামিন শেখ হাসিনার নির্দেশে সেটা আটকে দেওয়া হয়েছিল। এবং শুধু এইটাই নয়, তাকে ধীরে ধীরে ধুকে ধুকে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তার যে চিকিৎসা, সেই চিকিৎসাও কিন্তু দেওয়া হয়নি, জেলে থাকতেও দেওয়া হয়নি। জেল থেকে উনি মুক্তি লাভের পরে উনি জানেন যে এক প্রকার গৃহবন্দী ছিলেন, নানান শর্তের আবরণে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। এবং সেই সময় তার পরিবারের পক্ষ থেকে যে বারবার আবেদন করা হয়েছিল, ওনার যে দেশি বিদেশি চিকিৎসক ছিলেন তারা আবেদন করেছেন তার সুচিকিৎসার জন্য, তার দেশের বাইরে কোনো স্পেশালাইজড সেন্টারে তাকে নিয়ে যাওয়া দরকার। সেটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার সেটা মানে তো নাই, বরঞ্চ তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। তো আজকে দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস যে শেখ হাসিনা, যিনি আপনার বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি ছাড়া করেছিলেন, শেখ হাসিনা নিজেই আজকে এক কাপড়ে শুধু বাড়ি ছাড়া না, দেশ ছাড়া। বেগম খালেদা জিয়াকে তিনি বিদেশে যেতে দেন নাই, তাকে অপমান অপদস্থ করেছেন। সেই বেগম খালেদা জিয়া আজকে কাতারের রাজকীয় আমিরের যে রাজকীয় ফ্লাইট বা অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স, সেটাতে রাষ্ট্রীয় প্রোটোকলে তিনি কিন্তু আজকে
চিকিৎসার জন্য বাইরে গেছেন। এটাই এবং সময় শেখ হাসিনা তিনি এই গণ অভ্যুত্থানে গণধাওয়া খেয়ে মালবাহী একটি এয়ারক্রাফটে তাকে দেশ থেকে পালাতে হয়েছে। তো এটাই কিন্তু মানে ইতিহাস। এখান থেকে যদি আমরা না শিক্ষা নিই তাহলে আসলে তো কিছু বলার নেই। তো নিশ্চয়ই আজকে জি যে আমরা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। আমরা আশা করি বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে মানে তার সুচিকিৎসা নিয়ে তিনি বাংলাদেশে ফিরবেন এবং দেশের জাতির নেতৃত্ব দিবেন। জি জনাব সোহরাব হাসান, এটিতে একটু মানে যাত্রাটা নিশ্চয়ই চিকিৎসা উদ্দেশ্যেই যাত্রা, কিন্তু এই যাত্রাটার পিছনে তাৎপর্যটা যদি আমি একটু শুনতে চাই, এর বাইরেও কি কোনো অন্তর্নিহিত কোনো তাৎপর্য আছে কিনা? ধন্যবাদ প্রিন্স ভাইকে, শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে এটি খালেদা জিয়ার প্রস্থান না আগমন। আমি তো মনে করি এটি আগমন, তার রাজনীতিতে আবার পুনরাবির্ভাব। তিনি দলের চেয়ারপারসন ছিলেন, কিন্তু একই সঙ্গে তিনি যেহেতু শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং কারাগারে ছিলেন কত মাস, 25 মাস কারাগারে ছিলেন, 2 বছরেরও বেশি। সুতরাং তিনি তো প্রকাশ্যে রাজনীতি করা তার জন্য কঠিন ছিল, এবং পরবর্তীকালে যে তাকে অন্তরীণ বা ঘরে থাকার যে সরকারি যে প্রজ্ঞাপন, তাতেও রাজনীতির বিষয়টি ছিল। বিষয়টি একজন নেত্রী বা নেতা, তার জনপ্রিয়তা প্রমাণিত হয় তখনই যখন তিনি ক্ষমতার বাইরে থেকে মানুষের ভালোবাসা পান, শ্রদ্ধা পান, এবং মানুষ তাকে দেখার জন্যে বা তাকে যে আগ্রহ, প্রবল আগ্রহ, সেটা আমরা জি ইয়াসর ভাই, আপনি তো নিশ্চয়ই বসবেন। আমার একটা জিজ্ঞাসা, সেটা হলো যে একজন নেত্রী যিনি সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত, তার এক ধরনের বক্তব্য মানে নিষেধাজ্ঞার মধ্যে আছে, উনি কোনো কথাও বলছেন না, কোনো কর্মসূচি দেন, এক প্রকার একদম নিষ্ক্রিয়, এরকম একটা নিষ্ক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এত জনপ্রিয়তা মানে কিভাবে, কেন? না, নিষ্ক্রিয় তো ছিলেন না। কথা হচ্ছে যে ওই অর্থে যদি বলেন সাবেক সরকারের যারা মালিক মুখতার ছিলেন তারাই তাকে সক্রিয় করেছে, অর্থাৎ তারাই প্রতিদিন তার কথা মনে করিয়ে দিয়েছেন, তার শক্তির কথা মনে করিয়ে দিয়েছেন, তার অবস্থানের কথা মনে করিয়ে দিয়েছেন। যে বারবার হয় কি, বাংলাদেশের মানুষ কিন্তু খুবই যেমন স্মৃতি কাতর, আবার স্মৃতি ভুলেও যায়। যেমন খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো সম্পর্কে জানে, এমনকি তার মামলাগুলো যদি সঠিকও হয়ে থাকে, তিনি কেন জামিন পাবেন না? এই মামলার বিচার তো চূড়ান্ত বিচার হয়নি, তো আপিল বিভাগের নিষ্পত্তি হয়নি। আপিল বিভাগের নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত তিনি যে অন্য নাগরিক যে সুযোগ সুবিধা ভোগ করেছেন, তিনি 3বার প্রধানমন্ত্রী ছিলেন, দ্বিতীয়ত তিনি একজন নারী এবং বয়োজ্যেষ্ঠ এবং অসুস্থ। সুতরাং এটা যে কোনো বিবেচনায় তার জামিন পাওয়ার অধিকার ছিল। কারণ যে মামলার কথা বলা হয়, দুর্নীতির মামলায় শাস্তি পেয়ে সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক এমপি হাজী সেলিম, এরা জামিন পেয়েছেন, আরও অনেকে জামিন পেয়েছেন। তাহলে তাকে জামিন দেওয়া হলো না কেন? সুতরাং এই যে তার প্রতি অন্যায় আচরণ করেছে সরকার, সুতরাং এটাও কিন্তু তার জনপ্রিয়তা বাড়ার একটি কারণ। তিনি কোনো কথা বলেননি, তিনি কোনো রাজনৈতিক কথা বলেননি, বা এমনকি কারো প্রতি বিরূপ মন্তব্যও করেননি। সুতরাং এটাও, এবং তার ভাষা ভঙ্গি, এবং অনেক সর্বশেষ আমরা দেখলাম যে আইন উপদেষ্টা তার সাথে দেখা করতে গিয়েছিলেন, তিনি তাকে বলতে চেয়েছিলেন যে অন্যায় মামলা দিয়ে আপনাকে এরকম করেছে সাবেক প্রধানমন্ত্রী, তার সম্পর্কে আপনার মন্তব্য কি? তিনি কিন্তু একটি মন্তব্য করেননি, উনিও করেন নাই। এবং আমরা দেখেছি যে মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীও ওনার কাছে গিয়েছেন, ওনার সাথে কথা বলেছেন, এবং পরবর্তীতে একটা রিপোর্টও করেছেন। সেখানে উনি ওই একই কথা বলেছেন যে খালেদা জিয়াকে আমরা দেখলাম না পূর্ববর্তী মানে নেত্রী সম্পর্কে, শেখ হাসিনার সম্পর্কে কোনো একটি বিরূপ মন্তব্য করলেন। সুতরাং এটা একজন মানুষকে অন্য মানুষ যে ভালোবাসবে বা পছন্দ করবে, তার এটি তো এই রাজনৈতিক গুণাবলী থাকা উচিত। একজন নেতা তখনই নেতা হয় যখন সাধারণ মানুষের ভালোবাসা পায়, সাধারণ মানুষের আস্থা অর্জন করে। সমর্থন করতে হবে না। বিএনপির
বিএনপির রাজনীতির সাথে অনেকেই একমত না হতে পারে, কিন্তু বিএনপির রাজনীতির সাথে যারা একমত নন, যারা বিএনপির নেতাকর্মী নন, সমর্থকও নন, তাদের আস্থা পাওয়াটাই হচ্ছে একজন যথাযথ নেতৃত্ব। এটি আমরা অতীতে কিন্তু দেখেছি। বাংলাদেশে এই ক্ষমতার বাইরে যে খুব কম নেতাই কিন্তু এ ধরনের সমর্থন পেয়েছেন। হ্যাঁ, শেখ হাসিনা এক সময় পেয়েছিলেন যখন সেনা সমর্থিত সরকার তাকে দেশে আসতে বাধা দিয়েছিলেন। এটাও একটি জনপ্রিয়তা কখন পরিমাপ হয়, যখন মানুষ দেখে যে একজন নেতার প্রতি অন্যায় আচরণ করছে সরকার। জুলুম নির্যাতনের শিকার হলে মানুষের হ্যাঁ, সেটা স্বাভাবিক একজন মানুষ সিম্প্যাথি গ্রো করেই। এটা ঠিক সিম্প্যাথি বা এই সহানুভূতি দিয়ে বোঝানো যাবে না। এটা হচ্ছে তার সঙ্গে একাত্মবোধ করাও, যে তার প্রতি যে অন্যায় হয়েছে এটা মনে করেছে যে আমার প্রতি অন্যায় বা দেশের মানুষের প্রতি অন্যায়, বা একটা এই ন্যায় অন্যায়ের যদি ফারাক না থাকে তাহলে তো সমাজ চলতে পারে না। সুতরাং আমি মনে করি যে বিএনপির নেতাকর্মীদেরও কিন্তু খালেদা জিয়ার এই যে মনোভাব, এই যে চিন্তা, এই যে ভাষাভঙ্গি, এটা থেকে তাদেরও শিক্ষণীয়। কারণ আমরা তো বিএনপির অনেক নেতাকর্মীর বা অন্য দলেরও তাদের ভাষাভঙ্গি কিন্তু একটু ভিন্ন, মানে কিভাবে, এমনকি অন্য দলেরও এখন যারা সক্রিয় দল আছে, কিন্তু একটি দল প্রায় 15-16 বছর যাবত, যদি বিএনপির ভাষায় বলি, যে তারা যে পরিমাণ নিপীড়ন, নির্যাতন, অন্যায় মানে করেছে, ক্ষমতার পালাবদলের পর কি আমরা তার কি সেরকম কোনো কিছু দেখেছি প্রতিহিংসামূলক? না, প্রথমত হচ্ছে সেটা যদি ভাবি, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে যে এরকম কিছু হতে পারে বা হওয়াটা স্বাভাবিক। আওয়ামী লীগই তো নিজে বলেছে যে 5 লাখ লোক স্বাভাবিক না, মানে মেরে ফেলবে। এই ভাবাটাই কিন্তু অস্বাভাবিক। কারণ বিচার হবে, সাবেক সরকারের যারাই নেতাকর্মী নেত্রী যারাই অন্যায় করবে তার বিচার হবে আদালতে। এখন আপনি যদি সেটা প্রতিহিংসা হয়, কিন্তু আমি তো মনে করি যে বিএনপি সেই সংযমের পরিচয় দিয়েছে, সহিষ্ণুতার পরিচয় দিয়েছে, প্রতিহিংসার দিকে যায়নি। এটি অতীতে আওয়ামী লীগও দাবি করেছে যে 2008-এর পর তারা ক্ষমতায় এসে প্রতিহিংসা করেনি। মানে বলছে যে নেতাকর্মীদের এই মানে প্রতিক্রিয়ার আইনগতভাবে কি করেছে সেটা তো এখন মানুষ দেখছে যে তারা অন্যায় করেছে। কিন্তু আমরা এটা ভাবি কেন, যেমন এরশাদ যখন ক্ষমতা থেকে গেল, যে এরশাদের সবকিছুই খারাপ হলে তার বিচার হবে, তার অন্যায়ের বিচারও হয়েছে। কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীদের বাড়িতে আগুন দেওয়া বা বাড়ি লুটপাট করা, এটি কিন্তু হচ্ছে তাহলে আরেকটি পরবর্তীকালে লুটপাটের ক্ষেত্র তৈরি করে। কারণ তারা যখন ক্ষমতায় আসবে তখন ভাববে। আমি তো মনে করি যে বিএনপির নেতাকর্মীরা এই 16 বছর 17 বছরের নির্যাতন নিপীড়ন উপেক্ষা করেও, নির্যাতন সত্ত্বেও সহ্য করেও তারা সহিষ্ণুতার পরিচয় দিয়েছে। এটাই হচ্ছে রাজনীতি। আপনি যদি বলেন যে রাজনীতি কোনটা, এটাই হচ্ছে রাজনীতি। আর যদি এর উল্টো হতো সেটা হলো অপরাজনীতি এবং রাজনীতির নামে প্রতিহিংসা। তা প্রতিহিংসা আপনি বিচার চাইবেন যে অন্যায় করেছে আপনার উপর, এবং আমি না চাইলেও বিচার হবে, কারণ বিচার হবে হচ্ছে আইনের ভিত্তিতে। কিন্তু আমি যদি কোনো নিজে বিচার বলে না যে বিচারের ভার যদি নিজে নিয়ে নেই, তাহলে তো বিচার হয় না। আর সুতরাং বিচার নেওয়া নিজের হাতে নেওয়ার অধিকার কিন্তু কারো নেই, এমনকি দেশের সর্বোচ্চ পদাধিকারী যে তারও নেই। সুতরাং আমরা আইনের শাসনে বিশ্বাস করি। যদি বিশ্বাস করি সবাই, তাহলে এভাবেই এই সহিষ্ণু আচরণই করা উচিত। আরেকটি হচ্ছে যে একটা সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় কখন স্বৈরাচারী হয়, কিভাবে হয়, সেটা তো আমরা দেখলাম যে এখানে একটা বড় শেখ হাসিনার এই পর্যায়ে চলে আসার নির্বাচন। আমরা এর আগেও দেখেছি যে একটি সরকার খারাপ করলে নির্বাচনের মাধ্যমে মানুষ 5 বছর পর তার জবাব দেয়। কিন্তু এখানে জবাব দেওয়ার যেহেতু সুযোগটাই তিনি বন্ধ করে দিয়েছিলেন, এটাই কিন্তু বড় কারণ। অর্থাৎ শেখ হাসিনা কিন্তু তার নিজের ক্ষতিটা বেশি করেছেন এই জনগণের রায় রুদ্ধ করে। সুতরাং আমি মনে করি যে আওয়ামী লীগও ভবিষ্যতে তো রাজনীতি করবে তারা। সেই রাজনীতিটা কি হবে, নিশ্চয়ই তারা অতীত থেকে শিক্ষা নেবে, যেটা প্রিন্স ভাই বললেন। এবং প্রিন্স ভাই বললেন নিশ্চয়ই শুধু তার দলের নেতাকর্মীদের জন্য না, সবার জন্যই। জি, জনাব ইমরান সালিহ প্রিন্স, যেটি সোহরাব হাসান বলছিলেন
যে এই বেগম খালেদা জিয়ার এই যে সহিষ্ণুতা, ধৈর্য এবং ঔদার্য। মানে যা তিনি দেখিয়েছেন, আপনাদের দলের নেতাকর্মীটা এটা কতটুকু ধারণ করতে পারছে? উনি বলছেন যে হ্যাঁ এটা তারা এটা করেছে, তারপরও কি কোনো ব্যত্যয় আছে মনে হয়? দেখুন, বেগম খালেদা জিয়ার তুলনা বেগম খালেদা জিয়াই। নিশ্চয়ই তা। আমরা ওনার সাথে যারা সক্রিয়ভাবে ওতপ্রোতভাবে রাজনীতি করি বা ওনাকে খুব ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়েছে আমাদের, তো আমরা জানি বেগম খালেদা জিয়া কি। তো শুধু আমরাই নই, এই সমাজে যারা বিএনপির রাজনীতির সাথে একমত নন, যেটা আমার সৌরভ ভাই বললেন, তাদের সাথেও বেগম খালেদা জিয়ার যে সখ্যতা, তাদের সাথেও যে তার সৌজন্যতা, তার সহিষ্ণুতা এবং তাদের সাথে যে একটা ঘনিষ্ঠতা, আমরা তো নিজে দেখেছি। উনি শুনেন, সবার কথা শুনেন, উনি নিজের সমালোচনাও তিনি শুনেন, সেখান থেকে তিনি ভালো কিছু বের করে নিয়ে নিজের মাধ্যমে সেটা বাস্তবায়ন করেন। এখানেই বেগম খালেদা জিয়ার রাজনীতির যে সফলতা, এটা অনেকাংশে এইটার উপর নির্ভরশীল। আপনি বলেছেন, আপনি দেখেন বাংলাদেশের রাজনীতির মানে দুইটি ধারা ছিল, এখন আওয়ামী লীগ রাজনীতির ধারা তো বিলীন হয়ে যাচ্ছে, এটা তো নেই। তো সেই রাজনীতি আর বিএনপির রাজনীতি কিন্তু এক নয়। আপনি বলেছেন যে বিএনপির, সৌরভ ভাই বললেন 5ই আগস্টের আগে বিএনপির উপর যে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, দমন, ফ্যাসিবাদী আচরণ, হত্যা, গুম, পরিবার সব ধ্বংস হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেছে, চাকরি নাই, বিএনপির সামান্যতম সংশ্লিষ্টতা থাকার কারণে থাকলেও চাকরি সেনাবাহিনী হয় নাই। থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, প্রশাসন সরকারি থেকে শুরু চাকরি করে কোথাও তাদেরকে রাখা হয়নি, ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। ডাক্তার, নার্স, এমনকি পিয়ন দাপ্তরিক কাজ করে এদেরকেও নেই। স্কুলে পিয়নের চাকরি করে বিএনপির খাতায় কোনো সময় হয়তো একটা নাম ছিল, সেখান থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই রাজনীতি তো বিএনপি করে না। তো আজকে 5ই আগস্টের পর বিএনপি যদি সেটার প্রতিহিংসার মানে নিতে চাইতো, রিভেঞ্জটা নিতে চাইতো, তাহলে দেশের পরিস্থিতি আজকে কিন্তু ভিন্ন হতো। বিএনপি হ্যাঁ, তার মধ্যেও ব্যতিক্রম যে নাই তা না, আমি বলবো না, হয়েছে, এটা তো অস্বীকার করা যাবে না, কিছু তো হয়েছে এবং সেটাকে আমরা নিয়ন্ত্রণ করেছি। এবং যেখানে আমরা নিয়ন্ত্রণ করতে পারি নাই, সেখানে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা তো বটেই, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে মনে হয় এটাই প্রথম যে নিজ দলের বিপদগামী রাজনৈতিক নেতাকর্মীদেরকে তিনি আইনের হাতে তুলে দিয়েছেন। তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছেন তাদেরকে আপনার শায়েস্তা করার জন্য, মানে বিচার তাদের হবে। উনি এখনো কিন্তু সেটা বলে যাচ্ছেন এবং এই এই এখনো উদাহরণ, সেটা এই বলেছে। উদাহরণ কিন্তু বিএনপির রাজনীতিতে আছে। আছে। আমার সেই মনে কারণেই আছে। আপনি যেটা বলছেন জি। যে অন্যরা ধারণ করে কিনা, অন্যরা ধারণ করে বলেই তো আজকে এই পর্যায়ে এসছে। আজকে দেখেন এই 5ই আগস্টের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে একটা স্টেটমেন্ট, পলিসি স্টেটমেন্ট ছিল, সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তিনি বলেছেন এই যে পরিবর্তনটা হলো ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, রক্তাক্ত যে একটা অধ্যায় পরিবর্তন হলো, সেই পরিবর্তনকে তিনি শুধুমাত্র মানে ক্ষমতার হাত বদলের পরিবর্তন মানতে রাজি নন, দেখতে রাজি নন। তিনি এটা রাজনীতির পরিবর্তন আনতে চান, রাষ্ট্রের পরিবর্তন আনতে চান। নিশ্চয়ই আমরা উনি স্টেটমেন্টে কিন্তু ও কথা উল্লেখ করেছেন। এবং সেই কারণেই তিনি রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা, রাষ্ট্র মেরামত করতে হবে, এই রাষ্ট্র ভেঙে চুরে ধ্বংস হয়ে যাচ্ছে, এই যে 31 দফা উনি দিয়েছেন, শুধু এইটাই নয়, তিনি বলেছেন আরও যদি ভালো কেউ প্রস্তাব নিয়ে আসে আমরা এটা করব। এমনকি তিনি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে জনগণের রায় নিয়ে যদি আমরা নির্বাচিত হই, আমরা এককভাবে সরকার গঠন করব না, সকল রাজনৈতিক দল আন্দোলনরত এবং যারা গণতন্ত্রের কথা বলেন, বিভিন্ন গোষ্ঠী ব্যক্তি, তাদেরকে নিয়ে সরকার গঠন করে উনি রাষ্ট্র মেরামতটা এই সর্বদলীয় জাতীয় সরকারের মাধ্যমে তিনি করতে চান। এটা কি রাজনীতির বড় পরিবর্তন নয়? জনাব সোহরাব হাসান, আমরা আলোচনায় ছিলাম। আমি যদি একটু ভিন্ন প্রসঙ্গে যাই, এই বিষয়ে আপনার কথা থাকলে নিশ্চয়ই বলবেন যে ক্ষমতার রাজনীতি থাকলেও আমরা দেখেছি দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, এরকম উদাহরণও যেরকম আছে, পাশাপাশি আবার মানে বিপরীত উদাহরণও আছে। এ বিষয়ে যদি আপনার কোনো থাকে বলবেন, আমি শুনবো। পাশাপাশি আমি শুনতে চাই রাজনৈতিক দলগুলো, গতকালকে মানে ডেপুটি প্রেস সেক্রেটারি বলেছেন রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার চাইলে
ডিসেম্বরের মধ্যে নির্বাচন বেশি হবে, সংস্কার না চাইলে দুঃখিত, না চাইলে নির্বাচন হবে, আর সংস্কারের বেশি চাইলে আরো 6 মাস সময় লাগবে। শুনবো এই বিষয় আপনার কাছ থেকে। আপনি প্রথম অংশের একটা শুধু উদাহরণ দেই। ধরেন বেগম জিয়ার বিরুদ্ধে মামলা হওয়ার পর, বিশেষ করে তার শাস্তি হওয়ার পর, তো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দায়িত্ব নিয়ে দল তিনিই পরিচালনা করেন। কিন্তু তারপরও দেশের মানুষ কিন্তু মনে করে বিএনপি খালেদা জিয়ার। এটি হচ্ছে একজন রাজনৈতিক নেতার যে ভাবমূর্তি বলুন বা তার মানুষের মধ্যে তার অবস্থান, সেটি। পরবর্তীকালে আসি, নির্বাচন নিয়ে মনে হচ্ছে অন্তর্বর্তী সরকারের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। আপনি দেখবেন যে আমি যদি বলি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা কাজ করছে, রাজনৈতিক দলগুলোর চেয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থির, তারা তো নির্বাচন দাবি করবেই, দাবি করবে, কিন্তু সংস্কারের যে প্রশ্নটি এসছে, যে দাবি এসছে, সেটি যদি না করে এক ধরনের তাড়াহুড়া আছে না? এইটাই আপনি কিভাবে দেখছেন? গ্লাসের অর্ধেক পূর্ণ না অর্ধেক খালি দেখছেন? আমি অলওয়েজ পূর্ণ গ্লাস দেখতে চাই। পূর্ণ গ্লাস দেখতে চান তো? হ্যাঁ। বিএনপি তো বলতে পারে যে তারা তো সংস্কার প্রস্তাব অনেক আগেই দিয়ে ফেলছে, 1 বছর আগেই দিয়েছে, 2023 সালে দিয়েছে 31 দফা। তার আগে তারা ভীষণ 27 দফা, ভীষণ 31 দফার আগে 27 দফা, তার আগে ভীষণ জড়িত। আচ্ছা, বিষয়টি হলো যে আমরা কি করতে চাই। কথা হচ্ছে আপনি যাই করুন, সংস্কার করুন, সংস্কার না করুন, একটা নির্বাচন হচ্ছে প্রধান মাইল ফলক। নির্বাচন করেই করতে হবে। 3টি মানুষ 10 বছর বা 11 বছর ধরে ভোট দিতে পারেনি, সে কারণেই নির্বাচন নিজেই তো একটি সংস্কার। রাইট। আপনি প্রথমত হচ্ছে নির্বাচনী সংস্কার। এখন এই নির্বাচনটি কিভাবে করবেন? না, কিন্তু সেটি আছে। ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এত মানুষ প্রাণ দেয়। শুধুমাত্র নির্বাচনের জন্য নিশ্চয়ই বিএনপি 17 বছর আন্দোলনও করেনি। যে রাষ্ট্র ব্যবস্থার অর্থাৎ রাজনীতির গুণগত পরিবর্তন, সংস্কারটা কেন? রাজনীতির গুণগত পরিবর্তন। তবে এখানে যে ব্যত্যয়টা হয়েছে বা যে মানুষের মধ্যে যে সন্দেহ সংশয়, সেটা হচ্ছে 5 আগস্টের আগে ছাত্র নেতৃত্ব, রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের মধ্যে কিন্তু যে পারস্পরিক বোঝাপড়া ছিল, একে অপরের সহায়তা করেছে, সেটি শিবিরের নামে করুক, ছাত্র দলের নামে করুক, যে তারা ছাত্রদের সঙ্গে ছিল, রাজনৈতিক সাধারণ মানুষও ছিল। অর্থাৎ তাদের মূল লক্ষ্য কী ছিল? মূল লক্ষ্য ছিল স্বৈরাচারের পতন, আওয়ামী লীগ সরকারের বিদায় হয়ে গেল। এখন একটি সরকার গঠন করতে হবে, অর্থাৎ গণতান্ত্রিক ধারায় দেশকে নিয়ে যেতে হবে। সেখানে নির্বাচন কিন্তু প্রধান লক্ষ্য। এরপর এই নির্বাচনটি পরিচালনার জন্য অথবা নির্বাচনের পর, দুটো ব্যাপার। আপনি যেটা বলছেন, হ্যাঁ, নির্বাচন পরিচালনা করলো, এই অন্তর্বর্তী সরকার করলো, তারপর নির্বাচনের পর রাষ্ট্রটি কিভাবে হবে, এক্ষেত্রে সাধারণ মানুষ, ছাত্র নেতারা, তাদের মধ্যে একটা সংশয় আছে। আমরা এর আগেও তো ভালো নির্বাচন পেয়েছি, ভালো নির্বাচন পেয়ে ভালো সংসদ পাইনি, ভালো সরকার পাইনি, ভালো বিরোধী দলও পাইনি। আমি মনে করি এখানে একটাই হওয়া উচিত, যে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলো দিচ্ছে, সে সরকারি দল হোক, বিরোধী দল হোক, সেই প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। এই প্রতিশ্রুতি আমরা বহু দেখেছি। আপনি 90-এর গণঅভ্যুত্থানের পরেও রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, এমনকি 2008-এর পরেও আমরা রাখিনি। আমি আছি, আবার এই কথা আসবো আপনার কাছে, এই বিষয় নিয়ে আসি। একটু ইমরান সালিফ প্রিন্স ভাইয়ের কাছ থেকে শুনে আছি। যেটি আমি বলছিলাম, সৌরভ ভাই বলছিলেন যে নির্বাচন নিয়ে এক ধরনের অস্বস্তি সরকারের মধ্যে আছে। আমি বলছিলাম সরকারের মধ্যে যদি আমি বলি রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে, তারাও তাড়াহুড়া আছে। কি বলবেন? কোনো তাড়াহুড়া নেই। দেখুন, আমরা 17টা বছর আন্দোলন করেছি একটি গণতন্ত্রের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। বাংলাদেশে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে এটা গণতন্ত্রের রূপান্তরের জন্য আমরা আন্দোলন করেছি, এবং আমাদের প্রত্যেকটি পদক্ষেপ, কর্মকাণ্ড ছিল এই লক্ষ্যে। শুধুমাত্র আমরা না, সৌরভ ভাইরাও যে লিখেছেন, সেটাও কি গণতন্ত্রের জন্য নয়, নির্বাচনের জন্য নয়? অবশ্যই। তবে হ্যাঁ, শুধুমাত্র গণতন্ত্র বা নির্বাচনই কাম্য নয়। এখন সংস্কার কেন আসলো? 15টা বছর
আওয়ামী লীগ এই দেশে কর্তৃত্ববাদী শাসন, ফ্যাসিবাদী শাসন কিংবা আধিপত্যবাদী একটা বিস্তার ঘটানোর জন্য তারা যা করেছে, রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে তছনছ করে দিয়েছে, নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে, আইন বিভাগ মানে একেবারে শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তো প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী কোন জায়গায় তারা হাত দেয়নি। তো এখন একটা সংস্কার যদি আপনাকে করতে হয়, সংস্কার সবচেয়ে বড় মানে বড় যে জিনিস আমি মনে করি এটা একটা কি বলবো চলমান প্রক্রিয়া। এখানে একটা জায়গায় ফুল স্টপ দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। আজকে আমি যেটা আমি আসছি আমি আসছি মিনিমাম সংস্কার জায়গাতে আসছি। আমি আজকে যেটা ভাবছি এটা কিন্তু 2 বছর পরে আবার সংস্কার করার প্রয়োজন হতে পারে বাস্তব পরিস্থিতির আলোকে। হ্যাঁ, এখন মিনিমাম একটা সংস্কার যদি আপনাকে করতে হয়, কতগুলি বিষয় আছে। কিছু সংস্কার তো আপনি করতে পারেন, সেগুলো করতে হবে, কিন্তু কিছু সংস্কার হতে হবে নির্বাচিত সংসদে সংবিধান সংশোধনের মাধ্যমে। সংবিধান সংশোধনের মাধ্যমে সেটা করতে হবে। সেটা তো অনির্বাচিত সরকার সেটা করতে পারবে না, অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার করতে পারবে না। সেটার জন্য একটা নির্বাচিত সংসদ লাগবে। সেগুলোকেও যদি আপনি নির্বাচনের আগে করতে চান বা যান, তাহলে কিন্তু এখানে একটা মানে সমস্যা তৈরি হবে। এখানে এখানে বলছিলেন যে শুধুমাত্র নির্বাচন দিয়ে তো একটি গণতান্ত্রিক আমি আসছি আমাদের যে ভাবনা, আমাদের যে চিন্তা ভাবনা, এটা তো সরকারকে আমরা জানিয়েছি। আমরা কিন্তু প্রথম থেকে আমরা আশা করছিলাম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তো আমাদের সরকার, আমরা সরকারকে ওন করি, আমরা এই সরকার ব্যর্থ হোক এটা আমরা চাই না। আমরা আশা করেছিলাম সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা নিবিড় যোগাযোগ থাকবে এবং ভাবের আদান প্রদানের মধ্য দিয়ে আমাদের কিন্তু একটা জায়গায় যেতে হবে। স্টেক হোল্ডার তো রাজনৈতিক দলগুলো, নিশ্চয়ই সুশীল সমাজ বা অন্য যারা আছে, তাদের সাথে যদি সরকারের কোনো যোগাযোগ না থাকে, সরকার যদি নিজেই অনেক কিছু বলে, যেমন যে ধরেন যে প্রেস সেক্রেটারি সাহেব যে বলছেন, অ্যাজ এ মানে এটা কি বলবো, এটা বলতে হয় এটা তো ওনার সাবজেক্ট না। উনি যেভাবে বলছেন এটা এটা আসতে হবে প্রধান উপদেষ্টার কাছ থেকে, এটা আসতে হবে উপদেষ্টাদের কাছ থেকে। এখন তো আমরা এই জিনিসগুলো আনতে হবে। আমরা টোটাল সংস্কারের কথা যদি বলি, আমি প্রধান উপদেষ্টা যেই নির্বাচন সম্পর্কে ধারণা, ওনার যে জাতির উদ্দেশ্যের বক্তব্য দিয়েছিলেন, এটা রোড ম্যাপ না, এটা ধারণা। সেই ধারণার আলোকে আমরা বলেছিলাম যে হ্যাঁ, আমরা মানে একটা মানে ইনক্লুসিভ যে সংস্কার, এটা করে যতটুকু করা যায় এটা করে আমরা ওনার যে ধারণা দেওয়া হয়েছে তার আগেই কিন্তু নির্বাচন করা সম্ভব। এটা আপনারা বলছেন সম্ভব, কিন্তু উনি ওনার অবস্থান না, এটা তাহলে কি রাজনৈতিক দলকে বাদ দিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন? এই সিদ্ধান্তটা তো আসতে হবে আলাপ আলোচনার মধ্য দিয়ে। এখন রাজনৈতিক দলগুলো জানেই না ওনার কি করতে চাচ্ছে। অ্যাপ্রোচ করা হয়েছে, একটা রোডম্যাপ বলেন বা ধারণা যাই বলেন দেওয়া হয়েছে, সেটার সাথে যদি রাজনৈতিক দলগুলো, আচ্ছা আমরা ধারণা বলি, সেই ধারণার সাথে রাজনৈতিক দলগুলো একাত্ম ঘোষণা করে আলাপ আলোচনা করে একটা গ্রহণযোগ্য সময় নিলেই তো হয়। না, আমরা তো বিরোধিতা করি নাই। না, একেবারে বিরোধিতা করেন নাই তা যেন মতামত ব্যক্ত করেছি। হ্যাঁ, আবার আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি। আমরা আশা করেছিলাম যে ওনার জাতির উদ্দেশ্যে ভাষণের পরপরই তিনি উদ্যোগ নেবেন রাজনৈতিক দলগুলোর সাথে, ওনার এই ধারণার আলোকে উনি একটা মানে ফর্মুলেট করার জন্য কি করা যায়। তো সেটা কিন্তু আমরা দেখতে পাইনি, বরঞ্চ আমরা জাতীয় ঐক্য বিরোধী এবং এক সেন্সে বলা যায় যে মানে রাজনীতি বিরোধী বক্তব্য বিভিন্ন উপদেষ্টাদের কাছ থেকে আমরা পেয়েছি। এটা কিন্তু রাজনৈতিক বিরোধী বক্তব্য, রাজনীতি বিরোধী বক্তব্য না, এটা রাজনীতি বিরোধী বক্তব্য। যেমন বলা হয়েছে যে 53 বছর রাজনীতিবিদরা যদি সংস্কার করতেন তাহলে তো ওনাদের সংস্কারের কথা বলতে হতো না। 53 বছর যেটুকু সংস্কার হয়েছে রাজনীতিবিদদের হাত ধরে হয়েছে। কিছু এটা হয়েছে, এটা কাঙ্ক্ষিত সংস্কার, সেটি কাঙ্ক্ষিত সংস্কারের কথা তখন আসে নাই। আপনি ঠিক আছে, আমাদের তো ভুল আছে। 15 বছর যা হলো এ দেশে এই লাস্ট 15 ইয়ার্স, আওয়ামী লীগের ব্যর্থতার দায় নিশ্চয়ই আপনি রাজনীতিবিদরাই করেছে। উনি যেটা বলেছেন যেটা আমাদেরকে মিন করে বলেছেন, শুধু আওয়ামী লীগকে মিন করে বলেন না। আপনাদের কাঁধে কেন নিচ্ছেন? সকল তারপর যেমন বলা কি বলে একজন আরেকজন উপদেষ্টা বললেন যে কি বলে রাজনৈতিক দলগুলো
আপনার সরকারকে ব্যর্থ করতে চায়। পরের দিন অবশ্য এটা উইথড্র করেন এই বক্তব্য, কিন্তু ওনার একজন যিনি গণসংযোগ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। ওনার কথাটা সঠিকভাবে প্রতিস্থাপিত হয় নাই। জি, জি, জি। কিন্তু আমরা তো ওই সব ব্যক্তিদের সাথে আমাদেরও কথা হয়েছে। সরি টু সে, আমি এটা মানে বিনয়ের সাথে বলি, যেটি উপদেষ্টা মহোদয় যেটি অস্বীকার করেছে আমরা ওটাকেই ধরে নিই। আচ্ছা ঠিক আছে, আপনি ধরে নিতে পারেন, আমাকে তো আশ্বস্ত হতে হবে। তো যাই হোক, আমি ওই প্রসঙ্গে যেতে যাচ্ছি না। আমার বক্তব্যটা হচ্ছে যে এই বর্তমান সময়ে আপনারা একই সাথে দেশে এই পরিবর্তনের কে যারা মেনে নিতে পারে না, এই দেশি বিদেশি চক্র, তাদের থেকেও কিন্তু ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে বিভিন্ন জায়গায়। দেশ একটা স্পর্শকাতর জটিল সময় পার করছে, এটাকে আপনাকে স্বীকার করেন বা না করেন, আমাকে এটা বলতেই হবে। নিশ্চয়ই। তো এই সময়ে আপনি যদি দীর্ঘ সময় আপনার এই নির্বাচন নিতে চান নির্বাচনের জন্য, তাহলে এই ষড়যন্ত্রকে তো মোকাবেলা করার জন্য আপনার যে জাতীয় ঐক্য দরকার, সেটাকে আপনি প্রতিষ্ঠা করতে পেরেছেন? এটা তো সেই কারণেই রাজনৈতিক দলগুলোকে কনভিন্স হতে হবে সেই মূল দায়িত্ব তো রাজনৈতিক দলগুলোরই সবচেয়ে বেশি, রাষ্ট্রের। আমরা তো চাচ্ছি সেই দায়িত্বটা নিশ্চয়ই আমার মনে হয় চাচ্ছেন এবং করছেনও। আমরা যেটা বলছি, সেক্ষেত্রে কিছু হয়তো উভয় পক্ষের আমার মনে হয় আন্ডারস্ট্যান্ডিং এ হয়তো কোনো রকমের থাকতে পারে, গ্যাপটা থাকলে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা মানে গ্যাপ থাকবে। আপনি যদি রাজনৈতিক দলগুলোর সাথে, আমি সেই আগের জায়গায় ফিরে যাই, যে রাজনৈতিক দলগুলোর সাথে যদি নিবিড় একটা সম্পর্ক থাকে, তাহলে কিন্তু এটা করতে হবে। এই কাজটা কিন্তু করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং আমাদের এই সমর্থনকে প্রশ্নাতীত করার জন্য, আমাদের এই সমর্থনকে সরকারের প্রতি সমর্থনকে প্রশ্নাতীত করার জন্য দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে। আর দ্বিতীয়ত যে কথাটা বলছেন, আমরা সংস্কারের বিরোধী নই, আমরা সংস্কার চাই। নির্বাচনের লক্ষ্যে দ্রুত নির্বাচন, হ্যাঁ, অতি দ্রুত না হলে এই সমস্যাগুলো হবে। নির্বাচন হয়ে গেলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর যেটা বললেন যে আমাদের প্রতি আস্থা নাই, এর আগেও তো আমরা অনেক কথা বলেছিলাম। আমি আপনাদের প্রতি আস্থা নাই বলেছি, আমি বলছি রাজনৈতিক দলগুলো অতীতে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, যেই প্রতিশ্রুতিগুলো এদেশে বাস্তবায়ন হয়নি জনমানুষের। আপনি ধরেন, আমি এটা আপনার বক্তব্যকে অস্বীকার করব না, আবার স্বীকারও করব না, কারণ আমরা তো সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করেছি। হ্যাঁ, 2-4টা জায়গায় তো ব্যত্যয় হয়েছে, আমি অস্বীকার করব না। কিন্তু আজকে 2024 সাল, একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান হয়ে গেল, হাজার হাজার মানুষের মৃত্যু। আমরা এই সংস্কার প্রস্তাব তো আজকে নতুন দেইনি, আজকে অনেকে সংস্কারের কথা নতুন করে বলছে। আমরা 2016 সাল থেকে বলা শুরু করেছি বিএনপি, এবং বলতে বলতে আজকে এই 31 দফায় এসেছি। তো আমরা তো জাতির কাছে কমিটেড, আমাদের কমিটমেন্টটা রক্তে মাখা কমিটমেন্ট। এখানে আপনি ইচ্ছা করলে এখান থেকে সরে আসতে পারবেন না। নিশ্চয়ই আমরাই সেটা বিশ্বাস করতে চাই, সে বিশ্বাস রাখতেও চাই আমরা। জনাব সোহরাব হাসান শুনছিলেন আপনি এই সংস্কার নিয়ে, যেটি ইমরান সালেহ প্রিন্স বলছিলেন, যে এই যে সরকারের এই ইন্টেরিয়র গভর্নমেন্টের মধ্যে থেকে রাজনীতিবিদদের সাথে কি একটু দূরত্ব মানে তৈরি হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং এ কোনো সমস্যা হচ্ছে? ধন্যবাদ। দূরত্ব তো হয়েছে, এটি অস্বীকার করার উপায় নেই। অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে ছাত্র নেতাদেরও জুলাই ঘোষণাপত্র নিয়েও দেখলেন, এবং সেটি তো একেবারে শেষ মুহূর্তে কিন্তু এটি থামানো হলো বা থামলো, এবং তারা সরকারি ঘোষণা দিল যে এই ঘোষণাটি আমরাই দেব, ওয়াদা করলেন। ধারণা ছাত্র নেতাদের দাবি ছিল কিন্তু 15 তারিখের মধ্যে, কিন্তু আমরা দেখলাম যে সংস্কার কমিশনের কাজগুলো, বিশেষ করে প্রথম 6টি সংস্কার কমিশনের কাজ 15 তারিখ পর্যন্ত রিপোর্ট দেওয়ার সময় বাড়ানো হয়েছে। হ্যাঁ, তার মানে এখন একটা প্রশ্ন এসেছে, তাহলে যে ঘোষণাপত্র আসবে, সেই ঘোষণাপত্র সংস্কার কমিশনগুলোর কোনো বক্তব্য থাকবে না, বা তাদের যে সুপারিশের কোনো প্রতিফলন থাকবে কিনা। যদি থাকে তাহলে এই ঘোষণা কিন্তু আরও পিছিয়ে যাবে, সেটা ছাত্রনেতারা মানবেন কিনা। দ্বিতীয় হচ্ছে যে আমরা সংস্কার বলছি, যে মৌলিক যে সংস্কার, অর্থাৎ অর্থনৈতিক যে সংস্কার, সেখানে কিন্তু সরকার হাত দেয়নি। যে অর্থনৈতিক কাঠামোর লুটপাটের অর্থনীতি কিন্তু চলছে দেশে, সেটা 5 আগস্টের আগেও যেমন ছিল। সেটি কিভাবে বলছেন? লুটপাটের অর্থনীতি মানে লুটপাট, শুনেন, আমরা যদি স্বৈরাচারকে একটি ভবন হিসাবে দেখি, স্বৈরাচারের ছাদটা চলে গেছে,
হ্যাঁ। ছাদ মানে রাজনৈতিক নেতৃত্ব, মাথাটা নেই। কিন্তু মাথাটি নেই, হ্যাঁ, কিন্তু body তার যে টা আছে। ভিত্তিগুলো, হ্যাঁ, তার যে body ভিত্তিগুলো, আছে। পিলারগুলো, Body আছে। স্তম্ভগুলো, কিন্তু সেটি নাই। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা অতীতে যেটা দেখেছি, যেমন হ্যাঁ, আজকেই সেটা হয়নি। আজকেই আমি বলছি আজকেই যে হ্যাঁ, অর্থ, শুনুন, যে কোনো কিছুর মূলে কিন্তু অর্থনীতি। অর্থনৈতিক দুর্বৃত্তায়ন না হলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন টিকতে পারে না। রাজনৈতিক দুর্বৃত্তায়নকে আপনি যেটি বিদায় করেছেন, আন্দোলন করে বিদায় দিয়েছেন। এখন অর্থনৈতিক ক্ষেত্রে যদি সংস্কার না হয়, অর্থাৎ একটা শোষণ প্রক্রিয়া যদি চলতে থাকে, একটা লুণ্ঠন প্রক্রিয়া যদি চলতে থাকে, সেটাই তো আমরা বলছি। আজকে তত্ত্বাবধায়ক, এখন আজকে যে প্রিন্স ভাইরা অন্তর্বর্তী, সেটা তো মানতে চাচ্ছেন, ধৈর্য ধরতে চাচ্ছেন না। আজকে যে অন্তর্বর্তী সরকার বলছে সিন্ডিকেট তারা দেখেন না বা বুঝেন না, জানেন না, তাহলে এটি অর্থ কি? সিন্ডিকেটকে তারা যদি চিহ্নিত না করতে পারে, ক্ষেত্রে আপনি বলছেন, হ্যাঁ, শুধু বাজার কিন্তু না, কিন্তু অর্থনৈতিক টোটাল প্রক্রিয়ার ক্ষেত্রে, যেটি আমাদের আজকে পত্রিকা ছাপা হয়েছে যে ব্যাংক থেকেই 50,000 কি না আওয়ামী লীগের 15 বছরে ব্যাংক ও আর্থিক খাত থেকে শুধু এক ব্যক্তি, এক নেতা আওয়ামী লীগের সালমান এফ রহমান একাই 57,000 কোটি টাকা লুট করেছেন। না, লুট করেছে, কিন্তু এখন লুট হচ্ছে না, ঠিক আছে, কিন্তু অর্থনীতির যে শোষণ প্রক্রিয়া, যে লুণ্ঠন প্রক্রিয়াটা তো বন্ধ হয়নি, বন্ধ করা যায়নি। অর্থাৎ এখনও কিন্তু আওয়ামী লীগ শাসনামলে যে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো, যে অর্থনৈতিক গ্রুপগুলো, কোম্পানিগুলো দেশ পরিচালনা করতো, এখন তারাই করছে। না, সেটি তো হবেই, সেটা হবে বলতে আমি বলছি যে আচ্ছা, সেক্ষেত্রে না, এখন ধরে নেই, আমি ধরে নেই যে, মানে সৌরভ ভাই, ধরে নেই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঠিকাদারের সব দায়িত্ব ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর। সৌরভ হাসান, আপনি আলোচনায় ছিলাম আমরা, আপনি বলছিলেন ব্যাংক এবং আর্থিক খাতের লুটপাটের বিষয়ে। না, সেটি হয়তো এখন যেটি আপনি বলছেন যে আর্থিক খাতের লুটপাট এখন হয়তো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বা তাদের সহযোগিতায় এগুলো হচ্ছে না, কিন্তু ওই কাঠামোটা রয়ে গেছে। আমার বক্তব্য হচ্ছে কাঠামোটা রয়ে গেছে। হ্যাঁ। সুতরাং এই কাঠামো সংস্কারটা জরুরি। ব্যাংকিং খাতে কিছু উদ্যোগ নিয়েছে, কিন্তু হচ্ছে দীর্ঘদিনের যে অপশাসন থাকলে যা হয় সেটা পুনরুদ্ধার করাও কঠিন। আর সেটি অন্তর্বর্তী সরকার কতটা, এবং করতে যে সাহসী পদক্ষেপ নিতে হয়, শক্ত পদক্ষেপ নিতে হয়, অন্তর্বর্তী সরকার কতটা নিতে পারবে, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যখন আসলো সবারই কিন্তু সমর্থন ছিল, এই তিন পক্ষ তো ছিলই, আপনার ছাত্র নেতাদের ছিল, রাজনৈতিক দলগুলোর ছিল, সক্রিয় মানে আওয়ামী লীগ এর বাইরে সমস্ত রাজনৈতিক দল, সেনাবাহিনীর সমর্থন ছিল, এখনও মনে করে সমর্থন আছে। কিন্তু মাঝে মাঝে কথাবার্তায়, যেটি প্রিন্স ভাই বললেন, যে অন্তর্বর্তী সরকারের কারো কথাবার্তায় মনে হচ্ছে যে তারা বোধহয় রাজনীতির একটা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে কিনা। আবার ছাত্র নেতাদের মধ্যে এক ধরনের তাদের ধারণা যে পুরনো রাজনীতি সব বাতিল হয়ে গেছে, বা পুরনো রাজনীতি আর কাজ করতে পারছে না, নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। আমি মনে করি যে নবীনের উদ্যম এবং পুরানোর অভিজ্ঞতা দুটোই কাজে লাগাতে হবে। আর যেখান থেকেই অভিযোগ কিন্তু নানা রকম আসছে, রাজনৈতিক দলগুলোর সম্পর্কে যেমন আসছে, ছাত্র নেতাদের কারো সম্পর্কে আসছে, বা ছাত্র নেতাদের নাম পরিচয় দিয়ে, অর্থাৎ ভুয়া আপনার সমন্বয়ক সেজেও অনেকে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে, এ ধরনের ঘটনা সংবাদ মাধ্যমে আসছে। এই ব্যাপারে সবারই সতর্ক থাকা উচিত। আর যেটি ঘাটতি, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের উচিত আলোচনাটা অব্যাহত রাখা আর নিয়মিত আলোচনা করা। এটি একটি কোনো সমস্যা হলো, সরকার রাজনৈতিক দলগুলোকে ডাকলো, ডাকার পর কথা হলো যে এ ব্যাপারে আমরা একমত, এটা না হয়ে একটা কাঠামো তৈরি করা উচিত যে এরা রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনা করবে বিভিন্ন দৈনন্দিন প্রয়োজনে, এবং প্রতি সপ্তাহে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা ব্যাখ্যা দিতে পারে এই ঘটনার, এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর বক্তব্য এবং আমাদের বক্তব্য, বা রাজনৈতিক দলগুলোর কোনো প্রশ্ন থাকলে সেটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে মাধ্যমে দিয়েছে, কিন্তু প্রেস সচিবের বলা আর একজন উপদেষ্টার বলা, এমনকি কোনো ক্ষেত্রে আমি মনে করি তো এটা প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই বলা উচিত। না, একজন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কেন বলা উচিত? আরে আমরা যদি, এটা হলো জবাবদিহির বিষয়, এটা কিন্তু অন্য তার যে প্রতিদিন বক্তৃতা দেওয়ার বিষয় না। কথা হচ্ছে যে এই 5 মাসে সরকারের সাফল্য বা ব্যর্থতা দুটোই কিন্তু বলতে হবে। উনি তো বলছেন, মানে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন না। আচ্ছা, কেন কোনটা পারছে না, এটা যেমন
মূল দুটো দুটো মানুষের মধ্যে যে অস্বস্তি বলেন, এটা রাজনৈতিক দলগুলোর না। আপনি রাজনৈতিক দলগুলো চাপ না দিলেও সরকার যদি ভালোভাবে দেশ না চালাতে পারে তাকে দ্রুতই নির্বাচন দিতে হবে। আর সরকার যদি, মানুষ কিন্তু ধরে নিয়েছিল এই সরকার 2 বছর থাকবে, এর মধ্যে কোনো প্রশ্ন আসবে না। জি, সেনাপ্রধান 1.5 বছরের একটা 18 মাস। তারিখ দিয়েছিলেন এবং মোটামুটি মানুষ ধরে নিয়েছিল 2 বছরের মধ্যে। কিন্তু অনেক অনেক প্রশ্নেরই আমরা জবাব পাচ্ছে না, সেটা রাজনৈতিক দলগুলোও পাচ্ছে না, এমনকি ছাত্র নেতাদের মধ্যেও কিন্তু অসন্তোষ তৈরি হয়েছে না, যে এই- সরকার এই হ্যাঁ। সিন্ডিকেট বন্ধ করতে পারছে না। এটা তো ছাত্র নেতারা বলছেন বা প্রকাশ্যে বক্তৃতা বিবৃতিতে বলছেন। আমি মনে করি এই সরকারের পক্ষ থেকে, যেহেতু এই সরকার জবাবদিহিতে বিশ্বাসী, সুতরাং তাদের পক্ষ থেকে বলা উচিত আমরা এই ব্যাপারে এই এতটুকু অগ্রগতি হয়েছে, শুধু নির্বাচনের বিষয় নয়, এতটুকু আমরা করতে চেয়েছি, এটা পারিনি। সেটা ব্যাংকিং খাত হতে পারে, শেয়ার বাজার হতে পারে, সব ক্ষেত্রে যে যার মন্ত্রণালয় সেই না, উপদেশটাই সৌরভ ভাই, বলব। এইটি তো ঠিক আছে, কিন্তু এই বিষয়টা কি এমন হচ্ছে কিনা যে একটা ক্ষমতাসীন, গতানুগতিক ক্ষমতাসীন রাজনৈতিক দলের এর, মানে প্রতি অন্যান্য রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনগুলো যেভাবে বলে যে এই ব্যর্থতা ঠিক সেভাবে কি আসছে, সেভাবে কি দেখা উচিত? এটি তো একটা ইন্টেরিয়র গভর্নমেন্ট। বিষয়টা দেখা না, বিষয়টা হচ্ছে জনগণের, বৃহত্তর জনগণের। অর্থাৎ এই আন্দোলনে ছাত্রনেতারা যেমন কৃতিত্ব দাবি করে, রাজনৈতিক দলগুলো করে, তার চেয়েও তো আমি মনে করি বড় কৃতিত্ব ছিল সাধারণ মানুষের। সাধারণ মানুষ না নামলে এই আন্দোলন সফল হতো না। সুতরাং সেই সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া, মানুষের যে প্রত্যাশা, সেটা কতটা পূরণ করতে পারছে, না পারলে কেন পারছে না। এখনও তো আমরা দেখলাম যে শহীদদের তালিকা পূর্ণাঙ্গ হয়নি, আহতদের তালিকাও এখন পূর্ণাঙ্গ হয়নি। সেই হিসাব করতে গেলে অনেক অনেক দীর্ঘ হবে, না পাওয়া বা মানে প্রত্যাশার জায়গাটা অনেক বড় হবে, কারণ এই গভর্নমেন্টের প্রতি মানুষের প্রত্যাশাও অনেক বেশি। আসবো আপনার কাছে, একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। জনাব ইমরান সালিহ প্রিন্স, আজকের দিনের অন্যতম উল্লেখযোগ্য একটি সংবাদ ছিল যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। যদিও গুম খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। তো যার পাসপোর্টই নাই তার ভিসা বাড়ানোর কি আছে এখানে? তো এটা তো একটা মানে রহস্যজনক এবং উদ্দেশ্যমূলক একটা বিষয়, কারণ তার তো পাসপোর্টই নাই। তো পাসপোর্ট ছাড়া কি ভিসা বাড়ানোর কোনো সুযোগ আছে? তো এটা ভারত কেন করলো এটা আমার জানা নেই। তবে আমি যেটা মনে করি যে এইসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধী মনোভাব এটা ব্যাপকভাবে মানে জাগ্রত হচ্ছে। আমরা দুই দেশের সুপ্রতিবেশীমূলক মানে সম্পর্ক চাই। ভারত তো আমাদের প্রতিবেশী, আমরা প্রতিবেশীকে তো বাদ দিতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। রাইট। তো সে কারণে বাংলাদেশের যিনি গণহত্যার দায়ে অভিযুক্ত, যিনি পালিয়ে ভারতে অবস্থান করছেন, তার ভিসার মেয়াদ বাড়ানো, তাকে ফেরত না দেওয়া বা ফেরত না দেওয়ার জন্য নানান রকম মানে পদক্ষেপ নেওয়া, তো সেগুলো কি বার্তা দেয়? তা আমরা আসলে ভারতের কাছ থেকে সুপ্রতিবেশী সুলভ আচরণ আশা করি, এবং একই সাথে বাংলাদেশে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এবং এর ফলে যে পরিবর্তন, এই পরিবর্তনে আমরা তাদের সমর্থন এবং সহযোগিতা কামনা করি। জি, আমরা একেবারে শেষের দিকে আছি। জনাব সোহরাব হাসান, আপনার মন্তব্য আসছে। হিন্দুস্তান টাইম এই সংবাদটি আজকে মানে প্রকাশ করেছে। মানে ভিসা তো মানে সেখানে থাকার সুযোগ বা অনুমতি, হ্যাঁ, এবং সেটি- তারা বলেছে যে তাদের আচ্ছা, রাজনৈতিক আশ্রয় নেই। এখন একজন এটাই আমি প্রিন্স ভাই আমাকে ভুল হলে শুধরে দেবেন, বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন বাংলাদেশ, এই আওয়ামী লীগ সরকার অনেক আগেই তার পাসপোর্ট বাজেয়াপ্ত করেছিল। তিনি যুক্তরাজ্যে ছিলেন। নিশ্চয়ই একটি যুক্তরাজ্য সরকারের কোনো অনুমতি বা কোনো বিধান, আইন বলে, তাই তো? এখন এ ধরনের যারা জাতিসংঘের কিন্তু একটি আছে যে স্টেটলেস যে নাগরিক, রিফিউজি, আপনি যখন, হ্যাঁ, রিফিউজিও বলতে পারেন, রিফিউজি। যখন নাগরিক তার পাসপোর্ট থাকে না তখন ওই দেশের নাগরিকত্ব তিনি করেন না। এখন সেক্ষেত্রে যুক্তরাজ্য
যুক্তরাজ্য এক ধরনের ব্যবস্থা করেছে যে তাকে এই সরকার প্রতিহিংসামূলকভাবে তারেক রহমানকে তার পাসপোর্ট বাতিল করেছিল, তার ভিসার তার পাসপোর্টের মেয়াদ বাড়ায়নি। যুক্তরাজ্যের কাছে তিনি বলেছেন যে আমার বর্তমান অবস্থান এই। এখন শেখ হাসিনার ক্ষেত্রে কি হয়েছে আমি জানি না, তবে এরকম ভারতীয় কূটনীতিকদের বক্তব্য যে এরকম একটি বন্দোবস্ত, অর্থাৎ তিনি যেহেতু বাংলাদেশ সরকার তার পাসপোর্ট আগে, লাল পাসপোর্ট তো আগেই বাতিল করেছে, এখন তার পাসপোর্ট বাতিল করলো, তার সাথে মানে একই দিনে খবরটি এসেছে। আমার মনে হয় না যে ভারতের এই সিদ্ধান্ত আর বাংলাদেশ সরকারের আজকের সিদ্ধান্তের সাথে কোনো মানে কোনো নেই, কোনো সম্পর্ক নেই, কারণ ওই ভারত যে সিদ্ধান্ত এটা আগেই বাড়িয়েছে, আর বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে গতকাল, আজকে সংবাদ মাধ্যমে এসেছে। এখন বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে জানতে চাইতে পারে যে কি বিধান বলে তার এই ভিসার মেয়াদ বাড়ানো হলো, আর বাংলাদেশ তো তাকে ফেরতে চেয়েছে। তো এটি দুটো, একটা হচ্ছে যেটি প্রিন্স ভাই বললেন যে প্রতিবেশী দেশ বা আমাদের সাথে তো কূটনৈতিক সম্পর্ক আছে, কূটনৈতিকভাবে একটা লড়াই, আর একটা হচ্ছে রাজনৈতিকভাবে, যেটি প্রিন্স ভাই বললেন যে বাংলাদেশে যে একটা রাজনৈতিক বাস্তবতা ঘটেছে গত আগস্টে, সেটি ভারতকে স্বীকার করতে হবে। যেখানে একটা নতুন পরিস্থিতি মানে কি, এখানকার জনগণ ওই সরকারকে চায়নি, সুতরাং জনগণই ওই সরকারকে বিদায় দিয়েছে, জনগণ নতুন সরকার চেয়েছে এবং তারা একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার এখানে রাজনৈতিক বন্দোবস্তের জন্য প্রস্তুতি চলছে। সেখানে আমি মনে করি এক্ষেত্রেও আলাপ আলোচনার মাধ্যমেই উভয়ের কাছে সন্তোষজনক এরকম একটা সমাধান আসতে হবে। আমার মনে হয় প্রশ্নের আমরা যেটা জানতে চেয়েছি সেটা আমার মনে ক্লিয়ার আপনার বক্তব্য থেকে। জনাব ইমরান সালেহ প্রিন্স, আপনি যদি কিছু বলেন একদম 10 সেকেন্ডে বললে আমি শুনে অনুষ্ঠান শেষ করতে চাই। এই বিষয়ে আমার কিছু বলার নাই, আমি শুধু এটুকু বলবো যে শেখ হাসিনা তো আসলে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, জনগণের ধাওয়া খেয়ে পালিয়ে গেছেন গণ অভ্যুত্থানের মুখে। তো সেখানে তাকে নিয়ে তাকে আশ্রয় দেওয়া, তাকে ভিসার মেয়াদ বাড়ানো, তার পক্ষে ভারতের সাবেক বর্তমান কূটনীতিকদের বিভিন্ন মন্তব্য, এটা ভারত সরকারের মন্তব্য কিনা আমরা জানি না, কিন্তু ভারত সরকার বলছে যে তাকে আমরা সাবেক প্রধানমন্ত্রী হিসাবেই ট্রিট করছি, কিন্তু উনি কোন স্ট্যাটাসে ভারতে আছেন সেটা জানার অধিকার নিশ্চয়ই বাংলাদেশের জনগণের আছে, তাই না? তো এখন যা একবার বলছে ট্রাভেল ডকুমেন্টস দেওয়া হয়েছে, আবার বলছে ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, তো এগুলো আসলে কনফিউশন তৈরি করে, এটা ভারতকেই জিনিসটা পরিষ্কার করতে হবে। তবে আমি সৌরভ ভাই বলেছেন তার সুরে সুর মিলিয়ে বলতে চাই, বাংলাদেশে রক্তাক্ত যে পরিবর্তন, সেই পরিবর্তনকে শুধু ভারত নয়, পৃথিবীর সব দেশকেই এটা সম্মান জানাতে হবে, স্বীকার করতে হবে, মেনে নিতে হবে, এবং জনগণের যে প্রত্যাশা এই যে গণহত্যাকারীদের বিচার, সেই বিচার প্রক্রিয়াতেও তাদের সহযোগিতা করতে হবে। জি, আমার মনে হয় আমরা আজকের অনুষ্ঠান আমাদের এখানে শেষ করতে হবে। জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, জনাব সোহরাব হাসান, আপনাদের দুজনকেই আরও একবার ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।